হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, আর কুমিল্লায় মারা গেছে একজন। বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় শিশুদের পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক রোগীরাও। তবে হামের লক্ষণ দেখা দিলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটের 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 9 ও 10 মাস বয়সী শিশু দুটির বাড়ি সিলেটের বিশ্বনাথ এলাকায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 275 রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি আছেন 74 জন। বরিশাল বিভাগেও 24 ঘন্টায় নতুন করে হাম ও উপসর্গ নিয়ে 118 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে আজও 19 জন রোগী নিয়ে সংক্রমণের শীর্ষে পটুয়াখালী। এখন পর্যন্ত হাম ও উপসর্গে 35 জন রোগীর মৃত্যু হয়েছে। বয়স্কদের চিকিৎসা চলছে জেনারেল হাসপাতালে। কালকের অ্যাম্বুলেন্স নিয়ে বরিশালে এসেছি। বরিশালে রোগ ধরা পড়ছে, এবারে যে গায়ে শরীরে এইগুলো আসছে। পটুয়াখালী 250 শয্যার হাসপাতালে 24 ঘন্টায় নতুন 29 জন সহ বর্তমানে চিকিৎসাধীন 149 জন। এর মধ্যে পূর্ণবয়স্ক রয়েছেন 12 জন। মাত্র 40 বেডের বিপরীতে 3 জন রোগীদের জায়গা দিতে হচ্ছে ওয়ার্ড ছাপিয়ে বারান্দা ও করিডরে। আমাদের অসুস্থ হয়ে গেছে, কোনো বেড নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। মশার কামড় দিয়ে আমরা কমাই যাই না, আর ফ্যান নাই। অনেকে তো ভ্যান কিনে লইছে, আমাকে ওষুধ কিনবো না ভ্যান কিনবো। কুমিল্লার 14 গ্রামে হামে আক্রান্ত হয়ে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেলেও ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন মেঝে ও বারান্দায়। বিছানায় না থাকায় শিশুদের স্থান হয়েছে ইউনিটের করিডরে, বারান্দায় এবং সিঁড়িঘরে। বাচ্চাদের যে অক্সিজেনের সমস্যাটা আমার কাছে বেশি মনে হচ্ছে, যে অক্সিজেন আরও একটু মেশিনগুলো যদি বার হয়, দেখা গেছে একজন দিচ্ছে আরেকজনের রুগী অনেক ভীষণভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না। বেড নাই, অনেক রুগীকে দিয়ে গেছে নিচে, বিছানা কিনে এনে নিচে থাকতে হয়। মানে যাচ্ছে যে তার তুলনায় আসার রুগীর সংখ্যা বেশি। চিকিৎসা চলছে, সুন্দর চিকিৎসা, তারপরে এখন কিছু একটা কম। ডাক্তার বলছে আর 2 দিন থাকা চিকিৎসা করে নিলে ভালো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আইসোলেশন ইউনিটে অক্সিজেন কনসেন্ট্রেটর জরুরি হলেও সেটি প্রয়োজনের তুলনায় কম। সেখানে আইসোলেশনে রয়েছে 96 জন শিশু রোগী। আমরা আশা করব যে আমাদের এই শিশু বিভাগে যদি শয্যা সংখ্যা আরও বাড়ানো হয়, আমরা আরও অনেক রোগীর চিকিৎসা সেবা আমরা দিতে পারবো। এদিকে 24 ঘন্টায় কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 29 জন। হাসিবা আলী বর্ণা, 71। চট্টগ্রামে টিকা নেওয়ার পরও হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। তবে চিকিৎসকরা বলছেন টিকা নেওয়া থাকলে হামের জটিলতা ও মৃত্যু ঝুঁকি অনেক কমে যায়। এদিকে আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড সংকট তৈরি হয়েছে। এদিকে জ্বর, সর্দি কিংবা শরীরের র্যাশ দেখা দিলেই দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চট্টগ্রামে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে 9 জন, আর চমেক হাসপাতালে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় গত 1 মাসে প্রাণ গেছে 35 শিশুর। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু, আর হাম ও হামের উপসর্গ নিয়ে 247 জন শিশুর চিকিৎসা চলছে নগরীর বিভিন্ন হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডগুলো এখন হাম আক্রান্ত শিশুতে ঠাসা। জ্বর, শরীরে লালচে দানা, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, যাদের অনেকেই হামের টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়েছেন। হামের রোগ হয়েছে, হ্যাঁ, হামের টিকা সব দেওয়া হয়েছে। এখানে ডাক্তাররা ভালো আছে, দেখতেছে। একটা ছিঁড়ে 2-3 জন করে রুগী, বেডের তুলনায় রুগী বেশি। 2টা টিকা দেয়নি, এই জন্য ডাক্তার আর কি বলছে, সেজন্য বলে বাচ্চারা সমস্যা বেশি হচ্ছে। চিকিৎসকরা বলছেন শারীরিকভাবে দুর্বল ও অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তবে টিকা নেওয়া থাকলে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি অনেক কমে যায় বলছেন তারা। এখানে আমাদের যেসব বাচ্চা ভর্তি হয়েছে, দেখা যাচ্ছে বেশিরভাগ বাচ্চারই টিকা দেওয়া নাই, নন ভ্যাকসিনেটেড বাচ্চা। যাদের টিকা দেওয়া আছে তাদের হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, আর হলেও সেটার জটিলতাটা একদমই নাই। চমেক কর্তৃপক্ষ বলছে শুধু হাম নয়, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের জটিলতা নিয়ে হাসপাতালে আসছে বহু শিশু, আর এতে রোগীর চাপ বাড়ায় শিশু ওয়ার্ডে একই বেডে 2-3 জনকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। মেইনলি জটিল পরিস্থিতিগুলো নিয়ে আসে, যখন কোনো একটা কমপ্লিকেশন দেখা যাচ্ছে, ধরেন
শ্বাসকষ্ট, নিউমোনিয়া অথবা হচ্ছে গায়ে র্যাশগুলো চলে আসছে, সাথে আই কমপ্লিকেশন অথবা অ্যাকুট ওরা ডায়রিয়া, এই সমস্ত কমপ্লিকেশনগুলো নিয়ে মেইনলি আমাদের কাছে আসতেছে আর কি। রোগীর তুলনায় আমরা কম হয়ে গেছি, দেখা যাচ্ছে প্রতিদিন এত পেশেন্ট আসতেছে যে আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি যে রোগীদেরকে ম্যানেজ করার জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আক্রান্তদের বেশিরভাগই শিশু, যাদের অনেকেই অপুষ্টি কিংবা শারীরিক দুর্বলতায় ভুগছে। ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকে যদি ইমিউনিটি কম হয় অথবা নিউট্রিশন যদি কম হয়, যাদের ইমিউনিটি পাওয়ার কম, তখন কিন্তু এই বাচ্চাগুলো এফেক্টেড হতে পারে। যখন তার একটা অ্যান্টিবডি ডেভেলপ হয়ে যাবে তখন সে ইমিউন হয়ে যাবে, তখন আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা আর দ্রুত চিকিৎসায় পারে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কুমিল্লাতেও বাড়ছে হামের প্রকোপ, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, এখন পর্যন্ত কতজন হামে আক্রান্ত হয়েছেন, চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, কতটা সচেতন হচ্ছেন মানুষ? আসলে এখন পর্যন্ত প্রায় ১৬৯৬ জন সন্দেহভাজন হাম রোগী কুমিল্লা এসেছে এবং তার মধ্যে ১২৪৩ জন রোগী ভর্তি হয়েছে। তবে বাড়ি ফিরেছে ১১০৩ জন। এখনও ১৪০ জন হাম রোগী কিন্তু কুমিল্লায় ভর্তি আছে। তার মধ্যে কুমিল্লা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, কুমিল্লা মেডিকেল কলেজ, সেখানে কিন্তু ৯৭ জন শিশু রোগী কিন্তু আইসোলেশন আছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি করিডোর বলতে যেখানে বাথরুমটি আছে, সেই বাথরুমের সামনেই কিন্তু ফ্লোরিং করে কিন্তু রোগীরা আছে এবং তার বিপরীত পাশে যে ওয়ার্ডটি আছে সেখানে চাটাই বিছিয়ে শিশু রোগীরা অবস্থান করছেন। কারণ এখানে শীত সংকট রয়েছে, তার কারণে কিন্তু চাটাই ব্যবহার করা হয়েছে এবং আইসোলেশনের মধ্যে ৯৭ জন রোগী ভর্তি আছে এবং তার মধ্যে গেল ২৪ ঘন্টায় ২৬ জন শিশু রোগী ভর্তি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা। এনামুল, আপনি আছেন নিশ্চয়ই, আরও জানবো আপনার মাধ্যমে পরবর্তীতে হাম সংক্রমণের সবচেয়ে খবরাখবর নিয়ে। কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত ছিলেন। চট্টগ্রামে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন প্লটে ও স্থাপনায় সন্ত্রাসী হামলা ও ভাঙচুর হয়েছে রবিবার রাতে নগরীর উত্তর হালি শহরে। গ্রুপের নির্মাণাধীন স্থাপনার সীমানা ওয়াল ভেঙে দেয় সন্ত্রাসীরা, পাশাপাশি নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রবিবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুষ্কৃতিকারী হামলা করে চট্টগ্রামের উত্তরহালি শহরের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন স্থাপনায়। এ সময় ভাঙচুর করা হয় নির্মাণাধীন সীমানা দেওয়াল, লুট করা হয় নির্মাণ সামগ্রী। রাতের অনুমানিক ২টার সময় অনেক ৫০-৬০ জন ৭০ জন লোক আইসা সিনিবার কুদর নেই। এখানে প্রথম সিসি ক্যামেরা নষ্ট করে দিছে ফাঁসে, তারপরে লাইটটা নষ্ট করে দিছে, তারপরে এগুলো বেড়া ঠেরা সবগুলো ভাঙে, লোহা লঙ্কা সবগুলো নিয়ে গেছে। পিলারগুলো ভেঙে ফেলছে। এই যে 2টা পিলার, এই পিলারটা নিয়ে নিছে, আরেকটা পিলার নিয়ে নিছে, উঠে নিয়ে নিছে। বর্তমানে গ্যারেজ হিসেবে ব্যবহৃত প্লটটির সীমানা ওয়াল নির্মাণের কাজ চলছে। কিছু অংশের মালিকানা দাবি করে ওসমান নামে এলাকার এক ব্যক্তি মামলা করলেও সম্প্রতি আদালত কোম্পানির পক্ষে রায় দেয়। এরপর সীমানা ওয়াল নির্মাণ শুরু হলে এই হামলা হয়। এটা আমরা আমরা সব ওয়ারিশটা এখানে জায়গাগুলি মেঘনা গ্রুপের কাছে বিক্রি করা হয়েছে এবং আগেই বিক্রি করে দিচ্ছি। এগুলি মেঘনা গ্রুপে উন্নয়ন করতেছে, আজকে ২০২১ সাল থেকে এগুলি বন্ডে দিতেছে। এর পরবর্তীতে এখানে যে নেই দাবি করতেছে ওনার কোনো সত্য এখানে নাই। মামলার রায় আমাদের পক্ষে আসার পরে পুনরায় আমরা আবার কাজ করতে গেছি। গতকাল রাত্রে কাজ করছি। আমরা টিনের বেড়া দিয়েছি, ওখানে আমাদের স্থাপনা ঘেরোয়া দিয়েছি আমরা। ওই জায়গায় গতকাল রাত্রে সন্ত্রাসীরা এসে মেঘনা গ্রুপের এই জায়গায় আমাদের কোম্পানিকে হয়রানি করতেছে, জায়গা নিয়ে দখল নিয়ে। তারা এসে আমাদের স্থাপনাগুলা ভেড়াগুলা সব ভেঙে টিনগুলা নিয়ে যায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল গেছে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শোনার সাথে সাথে আমি আমার টহল টিম, 2টা টহল টিম আমি পাঠিয়েছি। যারা আসছিল, যে সমস্ত লোকজন এটা নিতে আসছিল, তারা পুলিশ দেখে পালিয়ে যায় ওরা। হ্যাঁ, মেঘনা গ্রুপের লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছে, ওনারা আমাদেরকে অভিযোগ দিলে আমরা তদ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অভিযুক্ত ব্যক্তির মোবাইলে বিষয়টি জানতে
ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। বগুড়ার দুপচাচিয়াতে জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী নামে প্রবীণ মাংস বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঝাঁঝিরা বাংলালি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে নিহত মানিকের ভাই বুলন চৌধুরীর ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে। ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ওই দিন রাতে মানিক ঝাঁঝিরা বাংলালি বাজারে আসলে অভিযুক্ত কাকরুল ও তার ভাতিজা রেজাউল ধাতব বস্তু দিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত মানিক চৌধুরীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুন্দরবনে গুলিতে এক জেলে নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জেলেরা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা করেছে। এতে ৫ জন বনকর্মী আহত হয়েছে। সোমবার বিকেলে এই হামলা হয়। আহতরা হলেন ফরেস্টার ফারুক আহমেদ, বনরক্ষী মেজবাউল ইসলাম, ফাইজুর রহমান, আজাদুল ইসলাম ও এখলাসুর রহমান। স্থানীয় সংবাদকর্মী আব্দুল হালিম জানান, বিকেলে কয়েক শত জেলে এক হয়ে প্রথমে সুন্দরবনের সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। সেখানে ভাঙচুর শেষে হামলা চলে সাতক্ষীরার রেঞ্জ অফিসে। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চলে হামলা। সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, হামলার বিষয়ে আঁচ করতে পেরে তারা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌ পুলিশকে আগেই অবহিত করেছিলেন, কিন্তু ঘটনার আগে কেউ এসে পৌঁছায়নি। এর আগে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বন বিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে এক জেলে নিহত হয়। তাদের ভাষ্য হলো, তাদের এখান থেকে কেউ আসলে ওই অভয়ারণ্য বা ওই এরিয়াতে যায় নাই, ওই এরিয়াটা পড়ছে খুলনার মধ্যে। তো এটা নিয়ে আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। এখন স্বাভাবিক আছে। আমরা লাশটাকে সুরাতাল করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তো পরিস্থিতি এখন ভালো। এখানে তাদেরও ৫ জন আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালে পাঠানো হয়েছে। কক্সবাজারের রুখিয়ায় ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত হওয়া গৃহবধূ সৈয়দা খাতুন হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। সোমবার দায়ের হওয়া মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী সহ ১০ জনকে আসামি করা হয়েছে। রাতে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সদস্য মিজান শিকদার, তার ছেলেও আসামি। বাদী আব্দুর রহমান বলেন, তার মাকে চোখের সামনেই আসামিরা হত্যা করেছে। ১৬ মে রাতে উখিয়ার টাইপালং গ্রামে পূর্ব বিরোধের জেরে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলে মারা যান তার মা সৈয়দা খাতুন। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করে আহত করা এবং অবৈধভাবে বিদেশি অস্ত্র ও গুলি রাখার দায়ে কলেজটির প্রভাষক ডাক্তার রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক ও জেলা দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকার জানান, আদালত অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিকে মোট ২১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ৪র্থ তলায় ক্লাস চলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। এতে তমাল গুরুতর আহত হন এবং ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পরই পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও ২টি অত্যাধুনিক ছোরা জব্দ করে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অস্ত্র রাখার দায়ে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আর গোলা রাখার কারণ, যেটি ছিল গুলি রাখার কারণে, তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। সব মিলে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া লাঙ্গর বাথ এলাকায় আহত হয়েছেন ৩ জন। পুলিশ জানায়, সোমবার শৈলকুপার দামুকদিয়া গ্রামে ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে যান গৃহবধূ আন্না খাতুন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। অন্যদিকে সদর উপজেলার
মায়াধরপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন দিনমজুর আসাদুল ইসলাম। দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার লাঙ্গল বাঁধ এলাকায় বজ্রপাতে নারীসহ আহত হয়েছেন আরও ৩ জন। শেরপুরের শ্রীবর্দীতে জমি নিয়ে বিরোধী দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫ জন হয়েছেন। আর সংঘর্ষের পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম আশরাফুল ইসলাম। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধে আশরাফুল ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। এরপরই নুরুল আমিনের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিসি বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ করা হয়। সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে। সালিসি বৈঠকে হামলা চালিয়ে কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মী কাউসার ও তার লোকজনের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনা নিয়ে তৈরি বিবাদ মেটাতে বিরাবো বাজারে একটি রেস্টুরেন্টে সালিসি বসে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এ সময় কাউসার ও তার লোকজন বৈঠকে হামলা চালিয়ে বিএনপি নেতা মোজাম্মেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। আশেপাশের লোকজন মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। গাইবান্ধায় হঠাৎ কালবৈশাখীতে বিপর্যস্ত হয়েছে ৩ উপজেলার কয়েকটি ইউনিয়ন। কয়েক মিনিটের ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। তাদের অভিযোগ, কোনো সহযোগিতা এখনও আসেনি। শামীম আল শাম্মুর তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার ভোর হঠাৎ কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিস্তা ও ব্রহ্মপুত্র যমুনা নদী ঘেরা দীর্ঘ দুর্গম চরাঞ্চল। ঝড়ে উড়ে গেছে ঘর, খোলা আকাশের নিচে আছে বহু মানুষ। ঘরের নিচে চাপা পড়ে অনেকেই আহত হয়েছে, অনেক গবাদি পশুও হতাহত হয়েছে। এইভাবে এসে একটা ধুমে উড়িয়ে একবার একটা ঘর দুয়ার উড়িয়ে গেল। এখন আমি ঘর দুয়ার কিছুই পাইনি। আমার ছোট মেয়ে আছে, তার টানি বাই গেছি। আমার ছোট ছেলে আছে, তার বুকে ব্যথা পাইছি, তাকেও টানি বাই গেছি। ঘর দুয়ার সব উড়িয়ে দিয়েছে, ভাঙি দিয়েছে। আমি কি অবস্থা এখন বাচ্চা কোচা দিয়ে থাকবো? বাইরে দাঁড়িয়ে পাই না, পরে একটু ঝড় হইলো, পরে বাচ্চা নিয়ে স্কুল ঘরে কম্বল গাছ দিয়ে বাচ্চাটা জীবন বাঁচে। এদিকে সুন্দরগঞ্জের পৌর শহরও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। হঠাৎ করে রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমাদের অফিস রুম সহ 5টা রুম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টা অফিস সহকারে ভাঙিয়ে চুরমার হয়েছে। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা সহায়তা প্রদানের জন্য আমরা দ্রুতই ব্যবস্থা নিচ্ছি এবং আশা করছি যে আগামীকালের ভিতরে প্রতিটি পরিবার সরকারের এই সহায়তাগুলো পেয়ে যাবে। প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 30 কেজি করে চাল দেওয়া হবে। পর্যায়ক্রমে দেওয়া হবে ঢেউটিন ও নগদ সহায়তা। হাসান আহমেদ, ৭১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাকসু নেতারা। সোমবার ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে জাকসুর আয়োজনে ক্যাম্পাসের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং জিএস মাজহারুল ইসলাম। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মহাসড়ক অবরোধ করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে কেন এত সময় লাগছে সে প্রশ্ন তোলেন জাকসু নেতারা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিকেও দায়ী করেন তারা। দাবিগুলো যে আসছে, প্রশাসন এই যে উশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, প্রশাসন এটা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বার্তা দিতে চাই আমাদের আজকের এই মুভমেন্টের দ্বারা, যে এই বিচারের থেকে কোনোভাবেই কোনো প্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার ইন্ধন, কোনো প্রকার সামনে যে জুলাই হামলার বিচার আছে সেগুলো নিয়েও যদি কারো কোনো পরিকল্পনা থাকে, অপরিকল্পনা থাকে, সেগুলো কোনোভাবে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।
যমুনার ভাঙন আতঙ্কে দিন কাটছে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের 5 গ্রামের মানুষ। ভাঙন রোধে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে এলাকার লোকজন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছে। পাওয়া গেলে কাজ শুরু হবে। এসএম আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। শুরু হয়েছে যমুনা নদীতে ভাঙন। এতে সোনাতলা উপজেলার পাকুল্লা ও তেকানি চুকাইনগর ইউনিয়নের 5টি গ্রামের নদী পাড়ের প্রায় 50,000 মানুষ রয়েছে ভাঙন আতঙ্কে। হুমকির মুখে রয়েছে 6টি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা ও 1টি কলেজ। ভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এটাই আমাদের শেষ ঠিকানা। এটা যদি ভাঙা যায়, আমাদের আর বাড়ি করার মতন কোনো জায়গা জমি বা পিছু হাঁটার মতন আর কিছু নেই। দেওয়ালে ফিট হয়ে গেছে। সয় সম্পদ তো ভাঙতেইছে, তারপরে বসত বাড়ি, আরো আবাদ ফসল এগুলো সহ নদীর মধ্যে বিলীন হয়ে যায়। বাড়িঘর ভাঙে চলে যাচ্ছে, আমার থাকা আমার আচ্ছা নাই। কোন জায়গায় আমি টান্ডামো, নদী ভাঙলে আমার থাকার পাচ্ছি না। আগের বছরের ভাঙনে শত শত বিঘা ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় আবারও বসত ভিটা হারানোর শঙ্কায় তাদের দিন কাটছে। আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় অনেক নেতাকর্মী আছে, অনেক এমপি মন্ত্রী আছে, কিন্তু কেউ আমাদেরকে আগে আসতেছে না। আমাদের নদী ভাঙন থেকে খুব ইমিডিয়েটলি আমাদের রক্ষা পাওয়া জরুরি। আমাদের অচিরেই এই কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ি ঘরগুলো সব নদীর কবলে চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, জনগণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা সার্ভের কাজটা প্রায় শেষ পর্যায়ে আছে। এখন আমরা আমাদের কস্টিং দেখে আমরা এখন অনুমোদনের জন্য পাঠাবো। অনুমোদন সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছি। এলাকার লোকজনের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনের উদ্যোগ নেওয়া হোক। না হলে হাজারো মানুষ বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে মানবতার জীবন যাপনে বাধ্য হবে। এসএম আবু সাইদ, 71, বগুড়া। ঈদুল আজহায় ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে পুরনো কোচ মেরামতের কাজ শুরু হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। প্রয়োজনীয় জনবলের তুলনায় মাত্র 23% জনবল নিয়েই 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যেই রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে কোচগুলো হস্তান্তর করার লক্ষ্যে কারখানার 29টি ওয়ার্কশপে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি ওয়ার্কশপে কর্মযজ্ঞ চলছে পুরাতন কোচ মেরামতের। জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ কোচগুলোকে একেবারে নতুনের মতো গড়ে তুলতে ব্যস্ত শ্রমিকরা। তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় কোচগুলো ফিরে পাচ্ছে নতুন জীবন। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতেই শ্রমিকদের এই প্রচেষ্টা। তবে জনবলের অভাবে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলছেন তারা। বন্ধের দিনেও আমরা নিরলসভাবে কাজ করে এসেছি এবং আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসাবে আমরা কাজ করতেছি। মোটামুটি কাজ শেষ, আর এই কোট মারলে আমাদের কাজ শেষ। তারপর রং করে আমরা এই কোচটা দিয়ে দিব। ব্ল্যাক বিটুমিন কালার করে এই টলি সেট কালার সম্পন্ন করে আমরা আবার ফির গাড়িটাকে হস্তান্তর করে দিব এবং এই গাড়ি আবার রোডে চলাচল শুরু হয়ে যাবে। অত্যন্ত কম লোকবল নিয়ে আমরা এভাবে আউটকন্ট্রোল দিয়ে থাকি। তো আমরা আশা করব যাতে বর্তমান সরকার এই সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের দিকে একটু নজর দেন। আসন্ন ঈদে 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কারখানা কর্তৃপক্ষ। এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগে 99টি হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকিগুলো হস্তান্তর করা হবে জানান কারখানার কর্মকর্তারা। আমাদের শ্রমিক সংখ্যা অত্যন্ত কম, আমরা মাত্র 23% জনবল নিয়ে কাজ করছি। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে এই লক্ষ্যমাত্রাকে তারা সফল করার চেষ্টা করছে। ঈদ কেন্দ্রিক ঘরমুখী যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়। বাড়তি যাত্রী চাপ ম্যানেজ করতে গিয়ে আমাদের বাড়তি কোচের যোগান দিতে হয়। বাড়তি কোচ যোগানের লক্ষ্যে আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা উদ্যোগ নিয়েছে। আগামী ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের 127টি কোচ মেরামত করে আমরা ডিভিশনকে চলাচলের জন্য দিব। আমরা গতকাল পর্যন্ত 99টি কোচ আউটটার্ন দিয়েছি। বাকি কোচগুলো আগামী কর্মদিবসগুলোর মধ্যে আমাদের সম্পন্ন হবে আশা করছি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2859টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 664 জন মানুষ। জনবল সহ সব সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি,
71। এ বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন? শ্রমিকরা কি ধরনের অভিযোগ করছেন? মুন্নি, প্রথমে জানিয়ে রাখি যে প্রতি বছর যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে যে ঘরমুখে মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর যে কারখানাটি রয়েছে সেই কারখানা থেকে আপনার প্রতি বছরেই আপনার যে পুরাতন যে জরাজীর্ণ কোচগুলো দেখছেন ইতিমধ্যে আমাদের ক্যামেরার মাধ্যমে, সেই কোচগুলোকে তারা যে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার পরে এই রেলওয়ে কারখানাতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সেগুলোকে আপনার যে মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। তো বিগত ঈদ উল ফিতরের পর এবার ঈদুল আজহাতেও 127টি কোচ তারা কারখানা কর্তৃপক্ষ তারা নির্ধারণ করেছে যে তারা 127টি কোচ তারা বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করবে, যাতে যে মানুষগুলো রয়েছে যারা ঘরমুখী মানুষ তাদেরকে নির্বিঘ্নে চলাচলের জন্য। ইতিমধ্যে আমরা যেটি কারখানার দেখছি যে এখন পর্যন্ত মানুষের যে তাদের যে ব্যস্ততা সেটি কিন্তু এখনো শেষ হয়নি। কারণ হচ্ছে যে ইতিমধ্যে তারা 105টি কোচ অলরেডি ট্রাফিক বিভাগের কাছে তারা রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করেছে এবং যে বাকি যে 22টি কোচ রয়েছে সেটি আগামী 6 কর্মদিবস আজকে সহ আগামী 6 কর্মদিবসের মধ্যে তারা কিন্তু এটি ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করবে। তবে এখানে যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে যে এই এত বড় রেলওয়ে কারখানায় এখন পর্যন্ত যে পরিমাণ তাদের জনবলের প্রয়োজন তার মাত্র 23% জনবল দিয়ে তারা কিন্তু তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত তাদের যে রুটিন ওয়ার্ক যেটি রয়েছে, যে অন্যান্য যে ট্রেন থেকে শুরু করে নানান রকমের যে তাদের কর্মযজ্ঞ থাকে, সেটির পাশাপাশিও বাড়তি হিসেবে তারা কিন্তু এই 127টি কোচ তারা মেরামত করছে এবং দ্রুত সময়ের মধ্যে যে বাকি 105টি কোচ ইতিমধ্যে দিয়েছে এবং বাকি 22টিও তারা দিয়ে দিবে। তবে কারখানার যে শ্রমিকরা রয়েছে, কর্মকর্তারা রয়েছে, তাদের যেটি অভিযোগ যে সেটি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এই কারখানার যে জনবল রয়েছে সেটি নিয়োগদানের মাধ্যমে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আস্তে আস্তে কিন্তু তাদের আরো যে চাপ সেই চাপটি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে তারা দেখা যাচ্ছে যে তারা যেটি বলছেন যে অধিকাংশ সময় তাদেরকে কিন্তু কর্মঘণ্টা বেশি করতে হচ্ছে, কারণ হচ্ছে যে যেহেতু লোকবল সংকট এবং ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে যতটুকু আমরা জেনেছি যে 22টি কোচ রয়েছে সেটি তারা একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু রেলওয়ে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করবে। চক্রবর্তী কাজল সঙ্গেই থাকবেন। ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরনো কোচ মেরামত চলছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে বিজয় চক্রবর্তী কাজল নীলফামারী থেকে যুক্ত ছিলেন। এবার ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ঘাটে যাত্রী পারাপারের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন, ঈদযাত্রায় কোনো মতেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। বাড়তি ভাড়া রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। সহকর্মী মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 25 মার্চ বিকেলে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ঢাকায় ফিরছিলেন প্রায় অর্ধশত মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পানিতে ডুবে যায় বাসটি। ওই ঘটনায় নিহত হন 26 জন। এমন মর্মান্তিক ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চায় না ঘাট কর্তৃপক্ষ। আসন্ন ঈদুল আজহায় পারাপারের প্রস্তুতি হিসেবে দৌলতদিয়ায় বাড়ানো হচ্ছে আরও একটি ঘাট। ঠিক করা হয়েছে সচল অন্য ঘাটগুলোর অ্যাপ্রোচ সড়ক। ফেরিতে যাত্রী ওঠানোর জন্য করা হয়েছে আলাদা সড়ক, দেওয়া হয়েছে বাঁশের বেড়া। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যেন তারা যখন ফেরিতে উঠে তখন যেন তারা অবশ্যই বাস থেকে বা গাড়ি থেকে বা যে কোনো বাহন থেকে তারা নামে এবং যখন ফেরি থেকে নামবে ঠিক তার মুহূর্তেও যেন তার আগ মুহূর্তেও যেন তারা যাত্রীগণ নেমে যায়। এতে করে যেমন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে, আমরা নিশ্চিন্ত থাকবো। যাত্রী ও চালকরা জানান স্বস্তির ঈদযাত্রা ও ভোগান্তিহীন নৌ পারাপার চান তারা। দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুরও দাবি উঠেছে এই সুযোগে। গরু নিয়েও অবলা জিনিস যাচ্ছি ঢাকাতে, এটা যত সুন্দরভাবে যাবে তত আরো আমাদের জন্য সুবিধা হয়। যারা ঈদমুখী যাত্রী আছে তারা যেন ভালো মতো পারাপার হতে পারে, ঘাট কর্তৃপক্ষকে আমি জিনিসটা অনুরোধ করবো। ফেরিঘাটে আসলে সব যাত্রী নামাই দিয়ে পরে আমরা ফেরিতে গাড়ি উঠাই। সেতু হলে সবচেয়ে ভালো হয়। আমরা যারা ড্রাইভার মালিক আছি এদের সব প্রাণের দাবি
পাটুরিয়া দৌলতদিয়া একটা সেতু। এদিকে দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা রোধে সড়কের দুই পাশে বিভিন্ন প্রকার রোড সাইন, সড়ক মেরামত ও গতিরোধকে রং দিয়েছে সড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রায় কোনো মতেই চলতে দেওয়া হবে না ফিটনেসবিহীন গাড়ি। বাড়তি ভাড়া রোধে মাঠে থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পর্যাপ্ত যদি ফিটনেসযুক্ত গাড়ি মাঠে নামাতে পারি, অ্যাট দ্য সেম টাইম যদি ফিটনেসবিহীন গাড়িগুলিকে আমরা ডাম্পিংয়ে নিয়ে যেতে পারি, শৃঙ্খলার জন্য পর্যাপ্ত হাইওয়ে পুলিশ যদি আমরা মোতায়েন করতে পারি, যাত্রীরা যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠতে অভ্যস্ত হই, তাহলে আমার মনে হয় অনেক কিছু সমাধান করা সম্ভব হয়। ঈদুল আজহায় পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 17টি ফেরি চলাচল করবে। হাসান আহমেদ, ৭১। ঘাটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঘাট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, যাত্রীদের কি ধরনের অভিযোগ রয়েছে? এই মুহূর্তে রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ফেরিঘাটে। আপনি জানেন, গত ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষ যখন কর্মস্থল ফিরছিল, ঠিক এই আমার পেছনে যে ঘাটটি দেখছেন, এই ৩ নম্বর ঘাটটিতে কিন্তু এক হৃদয় বিদারক ঘটনা ঘটে এবং বাস ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় আমরা দেখেছি ২৬ জন মানুষের প্রাণহানি হয়। ২৬ জন মানুষের প্রাণহানি হওয়ার পর ২টি তদন্ত কমিটি কিন্তু গঠিত হয়েছিল এবং ২টি তদন্ত কমিটি গঠিত হওয়ার পর তদন্ত কমিটির যারা ছিলেন তারা প্রতিবেদন দাখিল করেন এবং সেই প্রতিবেদনে ঘাট অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে। সেই বিষয়গুলোর আলোকেই কিন্তু ঘাট কর্তৃপক্ষ এবছর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি ঘাট এলাকায় যে সংযোগ সড়কগুলো রয়েছে, সেই সংযোগ সড়কগুলোকে এরই মধ্যে কিন্তু মেরামত করা হয়েছে এবং ফেরিতে ওঠার সময় যে পল্টনের যে র্যাম থাকে, সেই র্যামগুলোতে সেফটি সাইট রেলিং প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি দৌলতদিয়া ঘাটের প্রতিটি অ্যাপ্রোচ সড়কে 2টি করে লেন করা হয়েছে। আপনি ক্যামেরার সাহায্যে যে চিত্রটি দেখছেন, এটি আসলে ঘাটের মুখের চিত্র। প্রতিটি বাস যখন দূরপাল্লার গাড়িগুলো যখন আসবে, তখন কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হবে। সেই যাত্রীরা হাতের ডান পাশ দিয়ে যে বাস দিয়ে বেড়া দিয়ে আলাদা একটি সড়ক করা হয়েছে, এই সড়ক দিয়ে তারা পায়ে হেঁটে ফেরিতে উঠবেন এবং অপর সড়কটি দিয়ে খালি যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে ফেরিতে তোলা হবে। এছাড়াও কিন্তু ঈদ উপলক্ষে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে তারা বহরে ফেরির সংখ্যা বাড়াবেন। এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 17টি ফেরি দিয়ে তারা পারাপার অব্যাহত রাখবেন। এছাড়াও চলবে কিন্তু 20টি লঞ্চ। পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে রাজবাড়ীর জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমান কয়েকটি টিম ঘাট এলাকায় কাজ করবে। যেহেতু গত বছর আর ঈদ যাত্রা ঘাটে একটি দুর্ঘটনা ঘটেছে, ওই ঘটনার আর পুনরাবৃত্তি কিন্তু দেখতে চায় না ঘাট কর্তৃপক্ষ। যে কারণেই কিন্তু তারা এই বছর ঈদে নানাবিধ যে কর্মসূচি রয়েছে সেগুলো তারা গ্রহণ করেছে। এছাড়াও আমরা দেখেছি মহাসড়কগুলোতে কিন্তু সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে রোড সাইন প্রতিস্থাপন করেছে। রং দিয়ে তারা কিন্তু যেই এলাকাতে স্পিড ব্রেকার রয়েছে, গতিরোধক রয়েছে, সেখানে তারা চিহ্নিত করে দিয়েছে এবং কোন সড়কে কতটুকু কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে সেই বিষয়গুলোকে তারা চিহ্নিত করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। ঘাট কর্তৃপক্ষ, ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সকলেই মনে করছে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই বছরের ঈদুল আজহায় তারা একটি স্বস্তির ঈদ যাত্রা এবং নিরাপদ ঈদ যাত্রা উপহার দিতে পারবেন। মুন্নি। মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ঘাটে যাত্রী পারাপারের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মেহেদি হাসান যুক্ত ছিলেন। দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিরূপ আবহাওয়ার মধ্যেই বিভিন্ন স্থান থেকে খামারি ও পাইকাররা কোরবানির পশু নিয়ে হাটে আসতে শুরু করেছেন। হাট পুরোপুরি জমে না উঠলেও খামার থেকেই শুরু হয়েছে কেনাবেচা। এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু পালন হয়েছে বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবার ঈদে বেশ আলোচনায় রয়েছে বিশাল আকারের গরুর সম্রাট, যার দাম ধরা হয়েছে 12 লাখ টাকা। খামার কর্তৃপক্ষ জানিয়েছে ফ্রিজিয়ান জাতের এসব গরুর প্রতিদিন শুধু খাবার ও পরিচর্যাতেই খরচ হচ্ছে 1000 টাকার বেশি। আমি দানাদার খাওয়াচ্ছি, প্লাস পাশাপাশি আছে না ন্যাচারাল ভাবে আছে না প্রাকৃতিক উপায়ে ঘাস খাওয়াচ্ছি। এই গরুগুলোর আমরা 2 বার সকালে এবং বিকালে গোসল করাই এবং সুস্বাদের খানা খাওয়াই।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা পূরণ করে আরও 5,000-এর বেশি পশু উদ্বৃত্ত থাকবে। স্টেরয়েড জাতীয় বা এই ধরনের ক্ষতিকর কোনো কিছু, রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না। এখানে আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, স্টেরয়েড জাতীয় কোনো কিছু জিনিস এই পুরো ডিস্ট্রিক্টে কিন্তু ব্যবহার করা হয় না। এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধার আলোচিত সার কালো মানিক এখন বিক্রির অপেক্ষায়। ফ্রিজিয়ান জাতের রাজকীয় এই সারের ওজন প্রায় 45 মণ। ঈদে 22 লাখ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই কৃষক। আমি বাজারে যাই বা ডাক দেওয়ার সাথে সাথে আমি এবারে জায়গায় আইয়ে ধরেন এই গরুটার আমি পরিবেশটা খুব সুন্দর করি, ওর সেবা যত্ন আমার ছেলের যে সেবা যত্ন করি তার সামনে ওর সেবা যত্ন আমি বেশি করি। কালো মানিককে দেখতে প্রতিদিন সোহাগ মৃধার বাড়িতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। এলাকাবাসীও সবাই চায় যেন ওই গরিব ছেলেটা এত বড় একটা গরু লালন পালন করে বড় করেছে, যাতে ও বিক্রি করে। আমরা চাই, আমরা দোয়া করি এই গরুটা যেন ভালো দামে বিক্রি করতে পারি, যাতে তার পরিবারটা যেন স্বাবলম্বন হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনায় বিশাল আকৃতির গরু বাদশা। বিলকেন্দুয়া গ্রামের এই গরুর ওজন 21 মণ, আর বাদশার দাম 8 লাখ টাকা ধরা হয়েছে। আজকে এই 4টা বছর পালা আমরা আমার 2 ভাইয়ে 4 বছর ধরে পালতাছে গরুটারে। আরো পাশাপাশি আরো কিছু গরু আছে, এটার সাথে এটা খুব একটা আওয়াজ করে আমরা পালছিলাম। ব্রাহ্মণবাড়িয়ায় এবার শতাধিক স্থানে পশুর হাট বসেছে, তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। এদিকে জেলার বিভিন্ন হাটের জন্য ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবানি পশুর হাটকে সামনে রেখে বরাবরের মতো এবারও আমাদের হাটগুলিতে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, যাদের দায়িত্ব হবে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া, পরামর্শ প্রদান। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা প্রায় 1,69,000। শান্তা ইসলাম, 71। পটুয়াখালী রাঙ্গামালির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গহীনখালী সাপ্তাহিক পশুর হাটে এখন উপচে পড়া ভিড়। তবে দেশি পশুর সরবরাহ বাড়লেও দাম বেশি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন পশু পালনে খরচ বেড়েছে, তাই দাম বেশি রাখতে হচ্ছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। শনিবার দুপুর থেকেই জমে ওঠে পটুয়াখালী রাঙ্গাবালির গহীনখালী সাপ্তাহিক পশুর হাট। ছোট বড় দেশি গরুতে কানায় কানায় পূর্ণ হয় হাট চত্বর। পাশাপাশি ছিল মহিষ, ছাগল ও ভেড়া। এটি উপজেলার সবচেয়ে বড় পশুর হাট। কোরবানিকে সামনে রেখে প্রান্তিক খামারিরাই এখানে তাদের লালন পালন করা দেশি পশু নিয়ে আসেন। দেশি গরুর প্রতি আস্থা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরাও ছুটে আসেন এখান থেকে পশু নিয়ে যান অন্য জেলার হাটে। আর বড় গরু, গোস্তের গরু কোরবানি এলারা এখনো ভয়তে কিনতে পারছে না, কারণ অসুখ বসুখ দেখা যায় গরুর, এই জন্য ভয়তে কিনতে পারছে না। বর্তমানে বাজার ভালো, কেনা বেচাও ভালো হয়, আগামী হাটে আরো জমজমাট হবে। ক্রেতারা বলছেন দেশি পশুর ওপরই তাদের আস্থা বেশি, তবে এবার পশুর দাম কিছুটা বেশি জানান তারা। বর্তমান বাজারে যে গরুর যে দাম চাচ্ছে বিক্রেতারা, তাতে মনে হচ্ছে যেন মানুষের একটু সাধ্যের বাহিরে। ক্রেতাও যথেষ্ট, গরু যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে বাজারে। অনেক লোকজন এখনো দেশে আসেনি, ঢাকার লোকজন আসলে বাজার হয়তো আরো ভালো যাইবে। এদিকে বিক্রেতাদের দাবি ভুসি, খৈল, ওষুধ ও শ্রম সব মিলিয়ে পশুপালনে খরচ বেড়েছে, তাই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। একটা বছরের একটা গরু পাইলে লাভবান হইতে যেটাতে গরু পালছি যেটাতে দাম আইছে পারছে না। 1,10,000 টাকা দাম চাইছি। হাসিল যিনি কিনছে তার মধ্যে সবকিছু সে আমার নগদ 1,01,000 টাকা দিচ্ছে। এবছর উপজেলায় কোরবানির জন্য বিক্রিযোগ্য গবাদি পশুর সংখ্যা 4,350টি। এর বড় অংশই বাজারজাত হচ্ছে গহীনখালী হাটের মাধ্যমে। আমরা বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে এই স্টেরয়েড ব্যবহার এবং হরমোন ব্যবহারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। কোরবানির ঈদের আগে সামনে আর মাত্র একটি হাট পাবেন খামারিরা। এখানে সবচেয়ে বেশি বেচাকেনার প্রত্যাশা তাদের। কামরুল হাসান, 71, রাঙ্গাবালি, পটুয়াখালী। নারায়ণগঞ্জের বন্দরে এখন যেন ছোটখাটো একটি আন্তর্জাতিক সম্মেলন বসেছে, তবে সেখানে নেই কোনো কূটনৈতিক বৈঠক, নেই নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা। আছে শুধু 2টি মহিষ, যার মধ্যে একটির নাম ডোনাল্ড ট্রাম্প আর একটি বেনিয়ামিন নেতানিয়াহু, যাদের দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। এদিকে জেলার সব উপজেলার খামারগুলোতে শেষ মুহূর্তের পশু পরিচর্যা চলছে। প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এসব গরুর দাম বেশি পাবার আশা খামারিদের। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন।
শীতলক্ষার পূর্ব পাড়ের এসএস ক্যাটল এগ্রো ফার্মে গেলে দেখা মিলবে দুই বিশ্ব নেতার নামের সাথে মিল করে রাখা দুটি মহিষ। একদিকে রয়েছে অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তার সারাক্ষণের সঙ্গী নেতানিয়াহু। খামারিরা জানান দুজনের বন্ধুত্ব যেমন জমজমাট, তেমনি মাঝে মধ্যে ঝগড়াও হয়। খাবার দেওয়ার সময় শুরু হয় উত্তেজনা। এই দুই মহিষকে দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। আমরা দুইটা মহিষ দেখলাম, একটা নেতানিয়াহু এবং একটা ডোনাল্ড ট্রাম্প। তো আমরা মূলত এই আকাঙ্ক্ষাতে দেখার আকাঙ্ক্ষাতে আমরা স্কুল ফাঁকি দিয়ে আমরা এই জায়গায় আসছি। ডোনাল্ড ট্রাম্প ওর চুলের সাথে মহিষের সাথে পেয়ারাই মিল। ওই দুইটা মহিষের সামনে যদি অন্য কোনো মহিষ তাহলে মারামারি লেগে যায়। ফার্মের ম্যানেজার জানান মহিষ দুটির অদ্ভুত চুল আর আচরণের কারণেই এমন নাম রাখা হয়েছে। এই দুইটা মহিষ বলতে আমাদের অন্যান্য অ্যালবিনোর মতো এই দুইটারও যত্ন নেওয়া হয়। আপনার খাবার দিচ্ছে আমাদের নিজেদের বানানো দানাদার প্লাস ঘাস খড়, 12 মাসে আমরা এই ধরনের খাবারগুলাই খাওয়াই। 715 কেজি একটা হলো 750 কেজি। তো এগুলো 6.5 থেকে 8 লাখ টাকার মধ্যে আর কি আমাদের বেচা বিক্রি চলতেছে। এদিকে জেলার 5 উপজেলার ছোট বড় 6,537টি খামারে চলছে শেষ মুহূর্তের পশু পরিচর্যা। এরই মধ্যে অনেক খামারে পশু বিক্রি শুরু হয়েছে। গরু দেখতে আসছি, বাইরের হাটে তো ভালো করে গরু দেখা যায় না, এরকম শৃঙ্খলা নাই। এখান থেকে আপনার যদি আমি গরু বুকিংটাও দেই, সেটাও আপনার আমি ঈদের আগে তারা আমার পৌঁছায় দিতেছে। অনেক সময় একটা বেচা কেনার বিষয় ব্যাপারী ভাইরা ন্যায্য মূল্যটা পায় না, হ্যাঁ, দালালের কারণে। তো সেইখান দিক থেকে এই জায়গায় কোনো ওরকম কোনো পসিবিলিটি নাই। খামারিরা বলছেন প্রাকৃতিকভাবে পশুপালন করছেন তারা, তাই এগুলোর চাহিদাও রয়েছে বেশি। গরু লালন পালন মোটা তাজা ক্ষেত্রে আমরা করে থাকি, সেটা মূলত হচ্ছে কাঁচা ঘাস, শুকনা খের এবং হচ্ছে কি আমাদের যে দানাদার খাবারের মিশ্রিত যেই প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা গরুগুলোকে বছর ব্যাপী লালন পালন করে তারপরে কোরবানির জন্য প্রস্তুত করি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এবার চাহিদার বিপরীতে দেশি পশু সরবরাহ বেশি রয়েছে। নারায়ণগঞ্জ জেলায় আমাদের কোরবানিযোগ্য গবাদি পশু রেডি আছে 1,13,754টি, কিন্তু আমাদের চাহিদা আছে 1,03,000-এর কিছুটাও বেশি। এতে করে প্রায় আমাদের 10,700-র মতো গবাদি পশু, কোরবানিযোগ্য গবাদি পশু উদ্ধৃত আছে। এই গবাদি পশুগুলি রেডি করতে 6,537টি খামার, ছোট বড় খামার আমাদের নারায়ণগঞ্জ জেলায় এই খামারে এই গবাদি পশু, কোরবানিযোগ্য গবাদি পশুগুলি রেডি হয়েছে। নারায়ণগঞ্জে এবার 1,03,047টি পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 1,13,754টি পশু। শাকিলা সিথি, 71। গরুর খামার এবং হাটের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, পশুর হাটগুলো কেমন জমে উঠেছে এবং বিশাল আকৃতির গরুগুলো বিক্রি নিয়ে কি বলছেন খামারিরা? মুন্নি, নারায়ণগঞ্জের বাজারগুলো আস্তে আস্তে জমতে শুরু করেছে। অলরেডি উপজেলা এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভা লেভেলে সকল টেন্ডার প্রক্রিয়া শেষ করে বাজারগুলো সাজানো শুরু হয়ে গেছে। পাশাপাশি নারায়ণগঞ্জে যে 6,537টি খামার রয়েছে সেগুলো যথারীতি শুরু করে তাদের বেচা বিক্রি শুরু করে দিয়েছে। তারা আগে থেকেই তাদের প্রি বুকিং কার্যক্রম শুরু করেছে এবং তারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তাদের এই পশুগুলো লালন পালন করছে। আমরা নারায়ণগঞ্জের যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় একটি এগ্রো আছে, আর কে এগ্রো, এখানে এসেছি, যেখানে অনেক বড় বড় এবং পশু পাওয়া যায়, যে সেটার আকর্ষণ নারায়ণগঞ্জে সবসময় থাকে এবং যেখানে প্রায় অনেক নামি দামি নামের এবং বাহারি ধরনের যে পশুগুলো পাওয়া যায়। তবে জেলা পশু কর্মকর্তা যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এবারে টার্গেট হচ্ছে 700 কোটি টাকার বাজার ধরা, কারণ দেশের বাজারের যে চাহিদা রয়েছে, নারায়ণগঞ্জের একটা বড় অংশ শিল্প অধ্যুষিত হওয়ায় এখানকার ব্যবসায়ীরাও আসলে বাজারের এই সময়টা চায় সবচেয়ে ভালো এবং হৃষ্টপুষ্ট এবং ভালো মানের একটা পশু তারা কোরবানি দিতে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যে দেখতে পেয়েছি যে তারা ম্যাক্সিমাম আমাদের এখানে যে ফার্মগুলো রয়েছে নারায়ণগঞ্জের, এখানে ম্যাক্সিমাম 70 থেকে 80% পশু যথারীতি বিক্রি হয়ে গেছে। অল্প কিছু বাকি রয়েছে, এগুলো হয়তো ঈদের আগের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এর মধ্যে জেলা যে পশু কর্মকর্তা বলেছেন যে তারা প্রত্যেকটা ফার্মে তাদের নজরদারি অব্যাহত রেখেছেন যাতে করে কোনো রকম হরমোন ব্যবহার করা না হয় এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জন্য তাদেরকে এই বড় করা হয়েছে, এরকমটা তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সামনের যে বাজার আছে সেটাকে তারা করার জন্য, ধরার জন্য এবং তারা
সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন খামারিদের, এমনটা আমাদের জানিয়েছেন জেলা পশু। মানে আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। গরুর খামার এবং হাটের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান যুক্ত ছিলেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে 3 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে সোমবার খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার সহ জেলার শীর্ষ ব্যবসায়ী নেতারা যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উৎসব এলেই পণ্যের দাম কমে। ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশগুলোতে উৎসব উপলক্ষে বিশেষ মূল্য ছাড় সাধারণ সংস্কৃতির অংশ, কিন্তু বাংলাদেশে উৎসব এলেই বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে মানবিক ও দায়িত্বশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া উৎসবে কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে মোবাইল কোর্ট সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন জেলা প্রশাসক। যারা ব্যবসায়ী সভাপতি আছেন তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং সেখানে আমাদের নিয়মিত যে মোবাইল যে কার্যক্রম থাকবে সেটি আমরা নিয়মিতভাবে পরিচালনা করব এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের যতটুকু আইনের ক্ষেত্রে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় সেটি আমরা করব, কারণ আমরা সবাই যেহেতু চাই যে উৎসব সবার জন্য হোক, আমরা এটা নিশ্চিত করব যে সবাই আনন্দে এই উৎসব পালন করবে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।